না। কেন? আমি বিবাহিত। সামহার বোধহয় একটু অভিমান হলো, কিছু বলল না, শুধু তাকিয়ে রইল স্বামীরের মুখপানে। যেভাবে মানুষ খুব আকর্ষণীয় কোনো কিছুর দিকে তাকিয়ে থাকে, স্বামীর ভ্রু নাচিয়ে ইশারা করে বোঝায়। কি হয়েছে? সামহা তার জবাব দেয় না, নিজের ছোট্ট হাতের তালু দিয়ে স্বামীরের গাল নেড়ে দেয়। স্বামীরের বক্ষপিঞ্জরের ভেতর ঢিপ ঢিপ করা যন্ত্রটা আরো জোরালোভাবে লাফাতে থাকে। সামহা তার কোলের ভেতর ঠেলা মেরে গুটিয়ে গুটিয়ে শুয়ে পড়ে। মাহা সারা রাত বাবুর চিন্তায় ঘুমাতে পারেনি। সেতুর ঝগড়া না করে মন বিষণ্ণতায় ছেয়ে আছে। সারাটা রাত তাহাজ্জুদে কান্নাকাটি করেছে, যাতে পরম করুণাময়ী আল্লাহ পাক সামহাকে সহি সালামতে রাখে। মাহবুব উদ্দিনও অনেক চেষ্টা করেছে, কিন্তু এখানেও স্বামীরের বাণী কাজ করে গেছে। সে বরাবরই বলে, সবচেয়ে সহজ জায়গাটা হয় লুকানোর জন্য কঠিন জায়গা। পরের দিন সকালে সামহা চোখ ডলতে ডলতে নিচে এসে দেখে আব্বু কাশিম খাবার রেডি করছে। স্বামীর টেবিলে বসে আছে। সে সোজা বাথরুমে চলে যায়। একটু পর ওপর থেকে চিৎকার ভেসে আসে। আপু! স্বামীর আর কাশিম দৌড়ে ওপরে চলে যায়। গিয়ে দেখে সামহা বাথরুমে বসে চেঁচাচ্ছে। দরজা না লাগানোতে চরম দুর্গন্ধ ছড়াচ্ছে। সামহা বসে থেকেই বলে, আব্বু হাঁকাচ্ছে, ধুয়ে দাও। কি? আমি এখন তোর পটি পরিষ্কার করুম? কাশিম মাজায় হাত দিয়ে গা দুলিয়ে হেসে ওঠে। ঠিকই আছে, লেও ঠেলা। বাপ হলে এসব করতে হয়। ভাই ফাইসে গেছেন মাইনকাস চিপায়। কাশিমের হাসির গতি স্বামীরের মেজাজ তুঙ্গে তুলে দিচ্ছে। স্বামীর বুকে হাত গুজে কিছুক্ষণ কাশিমের হাসাহাসি দেখলো, তারপর বামগাল টেনে বলল, বাবা কাইসা, তুমি গেছো ফাইসা, ভুল করছো হাইসা। এবার যাও বেবির পটি পরিষ্কার করো আর পিছা মুছে দাও ঠাইসা। আপনার বেডি, আপনি সুসান, আমি পারতাম না। আমি মনে হয় কইছি। ভাই যান, আপুরডারে ঘাড়ে তুইলা লইয়ান। কি বললি? সাফিন ভাই ডাকতেছে, গেলাম বাবা। কাশিম বাহানা দিয়ে কেটে পড়ল। স্বামীর গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করলো, বেবি, তুমি কি আসলেই পারবে না? উহুম। কি আর করার। স্বামীর কাপড় আটকানো চিমটা নাকে দিয়ে চোখ মুখ সিটিয়ে কোনো মতে সামহাকে পরিষ্কার করে আনলো। খেয়ে দিয়ে তিনজন বেরিয়েছে মার্কেট করতে। 3 দিনও যদি থাকে, সামহার জন্য কিছু তো প্রয়োজন হবে। তাছাড়াও সে জামা কাপড় আনেনি। বাজারে গিয়ে স্বামীর সামহাকে ঘাড়ে করে অনেকগুলো জামা কাপড় মার্কেট করেছে। শপিং মলে লোকগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে। বেবি ক্যারিয়ারের যুগেও এক বাপ কি সুন্দর তার মেয়েকে ঘাড়ে তুলে মার্কেট করছে। বাপের লাল শার্ট আর কন্যারত্নের লাল জামা যেন আলাদাই ঝলমল করছে। দুজনেরই মুখে মাস্ক। কাশিম ধরে বেঁধে দুপাশে দুটো শিঙের মতো চুল বেঁধে দিয়েছে। একটা বোরখার দোকানে ঢুকে স্বামীর সামহার জন্য রং বেরঙের সুন্দর সুন্দর বোরখাও কিনেছে। দোকানের এক কর্মচারী নারী তাকে সুন্দর করে বোরখা পরিয়ে দিয়েছে। স্বামীরের চোখে পড়ে একটা মেনি কুইনের মুখে নিকাব বাঁধা। কালো রঙের নিকাবটা দেখে সুন্দর করে সামহার মুখে বেঁধে দেয়। পুনরায় আবারও বাড়ি ফিরে আসে। কাশিম ক্লান্তির চোটে ঘুমিয়ে পড়েছে। মেয়েদের মতো স্বামীর সামহাকে একটা একটা করে জামা পরাচ্ছে আর ঘুরিয়ে ফিরিয়ে ছবি তুলছে। তার পরনেও নতুন লাল শার্ট আর রংচটা জিন্সের প্যান্ট। বুকে চাপটে আছে ধূসর রঙা ওয়েস্টার্ন কোট। তার সাথে ম্যাচ করে সামহাকেও লাল রঙা একটা প্রিন্সেস ড্রেস পরিয়ে, হাতে লাল ছুরি, মাথায় ক্রাউন পরিয়ে একেবারে ছোট্ট পরি বানিয়ে দিল। হাত বাড়িয়ে বলল, লেটস ড্যান্স বেবি। ফোনে একটা অসম্ভব সুন্দর গান ছেড়ে স্বামীর সামহার হাত ধরে নাচতে শুরু করলো। কাশিম দেখতে পেয়ে সুন্দর করে ভিডিও বানিয়ে নিল। দুজন সুন্দর বিদেশি গানে তাল মিলিয়ে নাচছে, ফোনে গান বাজছে। ভোরের আলোয় চারপাশ মুখরিত হয়ে উঠেছে। সিকান্দার বাড়িতে সব শুনশান। ভয়াবহ শ্মশানে পরিণত হয়েছে বাড়িটা। সাফিন রেডি হচ্ছিল দক্ষিণ পাড়ার এক সভায় যাওয়ার জন্য। দক্ষিণ পাড়ার গোরাস্থান মেরামতে জনগণের মুখে প্রশংসার ঝড় উঠে যাচ্ছে। এমপি আবু সাফিন সিকান্দার দক্ষিণ পাড়ার গোরাস্থান প্রকল্পটি বাস্তবায়ন করেছে। পাশে বিল্ডিং তোলার জন্য রাখা জায়গা বাজেয়াপ্ত করে গোরাস্থানের জায়গা বাড়িয়ে দিয়েছে। মুখে বাঁকা হাসি রেখে সাফিন পাঞ্জাবির হাতা গুটিয়ে চুলে চিরুনি অভিযান চালাচ্ছিল। রাহা এসে ওর শালটা এগিয়ে দেয়।
রাহার হাতের লাল চুড়ির ছুনছুন আওয়াজে সাফিন আয়নার মধ্যে রাহার প্রতিবিম্বের দিকে তাকায়। বড় মনোযোগ দিয়ে সে সাফিনের জামা কাপড় গোছানোতে ব্যস্ত। সাফিন ভ্রু কুঁচকে তার হাতের দিকে তাকালো, শান্ত কণ্ঠে শুধালো, আজ এত সাজগোজ কেন? শখ হলো নিজের বিবাহবার্ষিকীতে একটু সাজার। এসব নাটক বন্ধ করো। আগে তো দেখিনি কখনো বিবাহ বার্ষিকীতে সাজতে। সিভান জোর করেছে। তাছাড়া আগের বারগুলোতে যাকে দেখানোর জন্য সাজবো সেই ছিল না, এবারে আছেন, তাই মনের শখে একটু সেজেছি। আমি তোমাকে সিভানকে টাইটে রাখার জন্য এনেছিলাম, আর তুমি কিনা মা সেজে বসে আছো। হ্যাঁ, আপনি ওর বায়োলজিক্যাল বাবা, আপনার বউ তো ওর মাই হবে। বুঝলাম। এখন দেখানোর জন্য যখন সেজেছো তখন যাও সবাইকে দেখিয়ে বেড়াও। আমি আজ বাড়ি ফিরবো দেরি করে। হ্যাঁ, আপনি একবার দেখুন, উদ্দেশ্য তো আপনার দৃষ্টিমূল্য অর্জন। সাফিন কিছু একটা বলতে গিয়েও পারল না, কথাই কথা বাড়ে। তাছাড়া এই রাহা মেয়েটা এমন মরবে পরে আগে নিজের যুক্তি দিয়ে তারপরে মরবে। সাফিন আয়নার সামনে থেকে সরে কাউচে বসে রাহার দিকে তাকিয়ে দুবার দুদিকে ঘাড় কাত করলো। হাতের ইশারায় রাহাকে ওর পাশে বসতে বলল। দম ফেলে জিজ্ঞেস করলো, অনেক সময় তো দেখলাম শখ মিটেছে, উপহার চাই? একবার বলবেন কেমন লাগছে? ভালো। বলো, উপহারে কি চাই তোমার? আমাকে আর সিভানকে একটু আলাদা করে সময় দেবেন। পুরো সম্পত্তি সব চাইলে হ্যাঁ বলাটা সহজ হতো, কিন্তু তুমি তো ভয়ানক জিনিস চেয়ে বসলে। সময়, সেটারই তো অভাব আমার। ঠিক আছে, দেখবো। সাফিন বেরিয়ে যাওয়ার সময় পেছনে ফিরে এক গাল হাসি দেয়, তারপর দরজার কাছে দাঁড়িয়েই বলে, শোনো, এরপর থেকে সাজলে খোপা করিও। তোমার চুল ঘন, খোপাতে বেশি মানায়। আর ব্যাঙের মতন লাফিও না। বিকালের মিটিং ক্যান্সেল করেছি, আজ বিকেলটা তোমাদের দিলাম, সঙ্গে এদিকেও নিও। আচ্ছা। সাফিন বেরিয়ে যেতে রাহা দৌড়ের উপর গিয়ে সিভানকে খবর দেয়, সিভু, তোর বাবা রাজি হয়ে গেছে, আজ বিকেলে ঘুরতে যাব। মাহা কিছু ফাইলপত্র ঘাটাঘাটি করছিল। মাহবুবউদ্দিন ডিউটিতে। লামু নামাজ থেকে উঠে শামহার ছবি বুকে চড়িয়ে মন খারাপ করে বসে আছে। সেতু গিয়ে মাহাকে বলে, আপাজান, একটু খাইয়ে নেন, এরম চললে তো অসুস্থ হয়ে যাবেন। রেখে দাও, খেতে ইচ্ছে হচ্ছে না। আপনি কি বাবুর উপরেও রেগে আছেন? এতক্ষণে বুঝছো? ও ছোট্ট একটা শিশু, ওর উপর রাগ দেখিয়ে কি লাভ আপাজান? রাগার কারণ আছে সেতু। ভূমি সামি শিকদারের সাথে স্বেচ্ছায় গিয়েছে। এমনটা হতে পারে, ভূমি চিনতো ওনাকে আগে থেকে। ভিডিওতে দেখলেন না, ফিরে এসে পোটলাপটলি বেঁধে নিয়ে গেছে। আমি বুঝতে পারছি না সামির ওকে ফিরিয়ে দিল কেন। তখনই লামু ডেকে বলে, ভাবি, এখানে দেখেন। লামুর হাত থেকে ফোনটা নিয়ে মাহা দেখতে পায় স্বামীর সিকান্দার আর শামহা সিকান্দার। কাশেম হালদার নামের আইডি থেকে পাবলিক পোস্ট। স্বামীর আর শামহা ম্যাচ করে ড্রেস পরেছে। স্বামীর শামহার মাথায় সুন্দর একটা ক্রাউন পরিয়ে দিয়েছে। সাজিয়ে গুছিয়ে বানানো ভিডিওটায় দুজনের গলার সেম লকেটগুলো চকচক করছে। ভিডিওতে দৃশ্যমান। বাবু জানো আগের চেয়ে এখন খুশি কেন? कारण मैं मेरा दिल और तुम हो यहाँ, फिर क्यों हो पल के छुपाए वहाँ। तुम सा हंसी पहले देखा नहीं, तुम इससे पहले थी जाने कहाँ। जीने लगा हूँ पहले से ज्यादा, तुम पे मरने लगा हूँ। বাপের পায়ের পাতার পর ভর দিয়ে দুহাত দিয়ে দুজন কি সুন্দর নাচছে। স্যুট বুট ওয়েস্ট কোট টাই স্বামীরকে একদম হিরোর মতোই দেখা যাচ্ছে। সদ্য হওয়া গালের কাটা দাগও চকচক করছে। সত্য এটাই, মাহাবাবুকে কম বাবুর বাপকেই বেশি দেখেছে। নিজ অজান্তেই চোখের দুপোটা নোনা জল গড়িয়ে পড়ে। অস্ফুট স্বরে আওড়ায়, মাশাআল্লাহ, দুই বাঙ্গিকে কি সুন্দর দেখাচ্ছে, কারো নজর না লাগে। লামু জিজ্ঞেস করে, কোনজনের নজর কাটাচ্ছেন? দুজনেরই। আমি বুঝতে পারছি না, সামির ভাইজান কি কোনোভাবে জেনে গেছে যে সামহাও ওনার মেয়ে? জানি না, শুধু আমি জগত্তরে একা হয়ে গেছি এটাই জানি। হালদার বাড়ির নিস্তব্ধতা কেটে দেওয়ালে দেওয়ালে শিশুর হাসির ঝংকার। ভূত বাংলোর মতো পড়ে থাকা হালদার বাড়িতে সূর্যের কিরণ ঝলমল করছে। শামহা বসে বসে দেখছে কাশেম পকেট থেকে মেধার একটি ছবি বের করে টেবিলে রেখেছে। দুজন এমন ভাবে বসে আছে যেন খুবই গুরুত্বপূর্ণ কোনো মিটিং চলছে। তিতিন শামহার পায়ের কাছে ঘুরঘুর করছে। হঠাৎ করে শামহা হাসতে হাসতে কড়াকড়ি খেয়ে বলা শুরু করে, পুলিশের পেটে জেলে থইয়া
বাইরে তালা লাগাইছে। কাইসা মামার মন বান্ধিয়া পাত্তু বানাইছে। হই কাইসা মামার মন বান্ধিয়া ভাঙড়ি বানাইছে। এসবের মানে কি? মানে বাঙ্গি কেটের মূলা, বুঝলে বুঝপাতা, না বুঝলে এলাচি। তুমি আমার ভালোবাসাকে ছোট করতে পারো না। তোমার ভালোবাসাকে বেলুনে ভরো, আমি ফুলিয়ে বড় করে দিচ্ছি। দুষ্ট কোথাকার। ইউ ভাঙ্গি কোথাকার। শামহা উঠে ওপরতলার বামের ঘরে চলে যায়। তার আব্বু সেখানে ব্যায়াম করছে। দৌড়ে গিয়ে পিঠের উপর বসে পড়ে শামহা। স্বামীর আরো জোরে জোরে বুক ডাউন দিতে থাকে। তিতিন চারপাশে ঘুরঘুর করছে। বিকেলের দিকে তীর তীরে ঠান্ডা বাতাস বইছে। স্বামীর শামহাকে এমনভাবে মুড়েছে যেভাবে কাচের মালপত্র বাবল পেপারে মোড়কজাত করা হয়। শুধু চেহারাটা দৃশ্যমান। শামহাকে টেবিলের উপর বসিয়ে স্বামীর জিজ্ঞেস করে, বেবি, তোমার গলার এই লকেটটা কোথায় পেয়েছো? জানি না। জানি না। তুমি আমাকে আগে কোথাও দেখেছো? মাঠে, গাছের ডালে। তার আগে? কি জানি, মনে নেই। আমাকে আরেকটু বিরিয়ানি দাও। না, তুমি আর খেলে আবার পটি হবে, আমাকে আবার সুইপারগিরি করতে হবে। এসব খাবার কম করে খাও। আচ্ছা চলো বাইরে থেকে ঘুরে আসি। যাবে? চলো না। যাব। সারাদিন গৃহবন্দী থেকে তিনজনেরই বিরক্তি লাগছে। তাই আবারও তিনজন চোরের মতো চেহারা ঢেকে শীতের পোশাক পরে বাইরে বেরিয়ে যায়। হাত ঝুলিয়ে হাঁটতে হাঁটতে শামহা জিজ্ঞেস করে, চলো বাড়ি থেকে একটু ঘুরে আসি। দূর থেকে আম্মুকে দেখে আবারও চলে আসবো। আমরা বাড়ি থেকে অনেক দূরে। আমরা এখন চাঁপাইনবাবগঞ্জে আছি। ফেরত যেতে চাও? না, কিছুদিন থাকতে চাই। যদি তুমি আর আমাকে নিতে না যাও। তোমার আম্মু হয়তো কান্না করছে। করবে না, আম্মু খুব শক্ত। যখন মারে পেট জ্বলে পড়ে যায়। তাছাড়া সারাদিন আম্মু পড়াশোনা করে, ভালো লাগে না। নিজের স্বার্থে আম্মুকে কষ্ট দিচ্ছ? স্বার্থ মানে কি? স্বামীর এবার একটু চুপ করে। তার বড় বড় সাহিত্যিক ভাষা হয়তো শামহা বুঝবে না। স্বার্থ কথাটা হয়তো তার জন্য একটু কঠিন। এমনিতেও বয়স তুলনায় যথেষ্ট স্মার্ট। কাশিম চুপচাপ ওদের কথা শুনছিল। শামহা স্বামীরের হাত ছেড়ে কাশিমের হাত ধরে টেনে বলে, এই মামা, রাগ করেছো? না। না করে থাকলে করো, আমি আরো বেশি করে তেল ঢেলে দিচ্ছি। হ্যাঁ ভাই, দেখছেন কি ঘাট তেরা, একেবারে এইরাম তেরা। স্বামীর হো হো করে হাসে। কাশিম ওদের জন্য বাদাম কিনতে গেলে কিছুক্ষণ হাঁটার পরে স্বামীরকে পেছন থেকে কে যেন আঘাত করে বসে। চোখের পলকে স্বামীর তার হাত ধরতেই খেয়াল করে এরা খুব সম্ভব কার্তিক আরিয়ানের লোক। শামহা একটু ভয় পেয়ে যায়। স্বামীরের পিঠে চরম আঘাত লাগে, কিন্তু হুট করে তার মাথার মধ্যে ঘুরতে থাকে ওরা শামহাকে তুলে নিয়ে যাবে। দুই হাতে কয়েকজনের সাথে মারামারি করেও সবাইকে সামাল দিতে পারছে না, কারণ প্রথমেই খুব জোরে আঘাত লেগেছে। কাশিমের আসতেও দেরি হচ্ছে। শামহাকে বুকের সাথে জড়িয়ে ধরে স্বামীর প্যান্টের পকেট থেকে ধারালো রূপোর ছুরিটা বের করে একে আঘাত হানতে থাকে। আবারও পেছন থেকে একজন হামলা করে দেয়। মাথায় আঘাত লাগায় স্বামীর বসে পড়ে। শামহা তাকে ছেড়ে দিয়ে আব্বু আব্বু করে চিৎকার করতে থাকে। শামহাকে ছেড়ে স্বামীর আরো দুজনকে আঘাত করে। তবুও শেষ রক্ষা হওয়ার আগে আর একজনের আঘাতে মুখ থুবড়ে পড়ে যায়। হাতের থেকে তার চিরসঙ্গীর উপর দাঁতওয়ালা ছুরিটা ছিটকে পড়ে। আশেপাশে রিটোও নেই যে কামড়ে ধরবে। দম ফেলে স্বামীর দেখতে পায় সামনে থেকে একজন ছুরিটা তুলে তাকে আঘাত করতে এগিয়ে আসছে। পেছন থেকে অজানা আঘাতে লোকটা পড়ে যায়। তিতিন তার পা কামড়ে ধরেছে। ছুটে যায় হাতের ছুরিটা। একটা ইট হাতে তুলে লোকটা হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় স্বামীরের কাছে। হাত তুলে যেই না আঘাত করবে, স্বামীরের মনে হয় এবার তার জীবন আয়ু শেষ। আচমকা লোকটা মারার আগেই স্বামীরের উপর তার রক্ত ছিটে আসে। লোকটা নিথর হয়ে পড়ে গেলে দেখা যায় শামহা বাবার রূপোর ছুরি তুলে পেছন থেকে লোকটার ঘাড়ে বসিয়ে দিয়েছে। রক্তের ছিটেই তার চোখ মুখ মাখামাখি হয়ে গেছে। পেছন থেকে কাশিম মুখ হাঁ করে থরথর করে কাঁপতে শুরু করে। বহুত খুন খারাপি দেখেছে সে, কিন্তু এমন ভয়ানক দৃশ্য হয়তো কখনো দেখেনি।
গাটা কাঁটা দিয়ে উঠল। হাতের বাদামগুলো ফেলে কাশেম দৌড়ে গেল। শামহা হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে দৌড়ে গিয়ে স্বামীরকে জড়িয়ে ধরে। স্বামীর কোনো মতে উঠে বসে শামহাকে জড়িয়ে ধরে। শামহা হু হু করে কাঁদতে শুরু করে। স্বামীর তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। কাশেম আর স্বামীর একে অপরের দিকে তাকিয়ে বুঝে নেয় প্রতিকূল পরিস্থিতির সঙ্গ হয়তো বাচ্চাটাকে ভায়োলেন্ট করে তুলেছে। বেশ কিছু সময় পরে তিনজন বাড়ি ফিরে যায়। শামহা কোল থেকে নামছে না। ওই ভয়ানক মুহূর্তের দৃশ্য ছোট বাচ্চাটার নজর থেকে সরছে না। কাশেমও বারবার মনে করে শিউরে উঠছে। কি ভয়ানক দেখতে লাগছিল তার শিশু সুলভ চোখ দুটো। স্বামীরের মাথায় ব্যান্ডেজ। ঘুরিয়ে ফিরিয়ে সে শুধু বারবার চেক করছে শামহার কোথাও বড়সড় আঘাত লাগেনি তো। শামহা শুরুত করে নাক টেনে বলে, আব্বু খুব কষ্ট হচ্ছে। না বেবি, তুমি ভয় পেও না, আব্বু আছি তো। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে শামহা নিজের স্কার্ফটা টান টান করে মেঝেতে বিছায়। পাতলা হিজাব মাথায় পরে দুই হাত উঁচিয়ে বাণী শুরু করে, হে আল্লাহ, আপুকে ঠিক করে দাও আল্লাহ, ওই লোকগুলোকে মেরে দাও আল্লাহ, ভালো থেকো আল্লাহ, বাই বাই আল্লাহ। স্বামীর গাল টেনে একটু হাসলো। শামহা টুকটুক করে তার পাশে গিয়ে বসলে স্বামীর তাকে বুকের উপর চাপিয়ে শুয়ে পড়ল। একবার মনে হলো বাবুকে ফেরত দিয়ে আসে। সেতুও নিশ্চয়ই পাগল প্রায় হয়ে গেছে, কিন্তু মন মানছে না। হোক পাগল, মরে যাক, অন্য বাচ্চা জন্ম দিক, কিন্তু এই শামহাটাকে দিয়ে দিক। চুপচাপ দুজন ঘুমিয়ে পড়ে। কাশেম দম ফেলে চলে যায়। মাহবুবউদ্দিন কাশেমকে কড়া করে জিজ্ঞেস করেছে স্বামীর সিকান্দার কোথায়, কিন্তু কোনো জবাব আসেনি। কাশেম ঘাড় ঘুরিয়েও স্বীকার করেনি। কাশেম নিচে বসে বসে মেধার ছবি দেখছিল। এমন সময় বাড়ির বিদ্যুৎ চলে যায়। তবুও কাশেম ওঠে না, কিন্তু এটা সত্য, সে অন্ধকারে একটু ভয় পায়। আচমকা তার ঘাড়ে কারো হাত পড়তে সে ছিটকে উঠে বলে, কে 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 কে? জবাব আসে না। আবারও তার ঘাড়ে হাত পড়তে সে শিউরে ওঠে। ভয়ে ভয়ে ফোনের লাইট জ্বালিয়ে সামনে ধরতেই কারো ভুতুরে চেহারা দেখে চিল্লিয়ে ওঠে, ও মা গো, বাঁচাও, ডাইনি। আই ভাঙ্গি ক্ষেতের মূলা, ভাঙ্গি মামা, ভয় পাচ্ছ কেন? আমি ডাইনি নই। কাশেম ভালো করে লিড ফেলে দেখে শামহা। দম ফেলে বলে, তুই কি আমাকে মারতে চাস নাকি? এমনি কেউ ডর দেখায়? ওয়াও মা। হিহি, এত বড় দামড়া হয়েও ভূতে ভয় পাও? ভূমি, দামড়া মামা, ভাঙ্গি মামা, কাইসা মামা, ফাইসা মামা। দুজন দৌড়দৌড়ি করে পুরো ঘর মাতিয়ে তুলল। স্বামীর এখনো ঘুমাচ্ছে। সময়ের মতো সময় চলে যাচ্ছে আপন গতিতে। মাহা সকাল থেকে ফাইলপত্র নিয়ে কাজে লেগে পড়েছে। সেতুর ভীষণ রাগ হচ্ছে মাহার ওপরে। একটা শিক্ষিত মহিলা যার বাবু হারিয়ে গেছে, সে কিনা এতটা নিশ্চিন্তে নিজের কাজ করছে। বাবুর ওপর নাকি তার রাগ, কেন বাবু একাই চলে গেল। সে তো নিজের গভীরভাবে চিন্তা করে এটা কি করে হতে পারে। শামহা অনেক স্মার্ট একটা বাচ্চা। বাহিরের কেউ কিছু দিলে খায় না, কেউ ডাকলে কাছে যায় না। সে কিনা নিজে নিজেই জামা কাপড়, খেলনা, বিড়াল, বিস্কুট, পানি সব পটলি বেঁধে কিডন্যাপারের কাছে চলে গেছে কিডন্যাপ হতে। 1 মাস পার হয়ে গেল। শীত গিয়ে বসন্ত চলে এলো। ও কি একটুও মায়ের জন্য কান্না করে না? নাকি সত্যি স্বামীর সিকান্দার ওর কোনো ক্ষতি করে দিল? না না, ক্ষতিও তো করেনি। করলে মাহবুবউদ্দিন খবর পেত। মাহা কাগজপত্র গুছিয়ে ভেতরে গিয়ে বোরখা পরে আসলো। কিছু সময় ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখলো। অতঃপর গায়ের ওপরে চড়ালো তার স্বপ্নের পোশাক, যেই পোশাক নিজের বাবাকে দেখাতে চেয়েছিল। ভেতরটা কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। কালো কোর্টের ওপরে ইংরেজিতে লেখা মাহাদিবা নামটা চকচক করছে। টুপ করে চোখের কোণা দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে কালো পোশাকটার ওপরে। বুক ভরা নিঃশ্বাস নিয়ে মুখের নিকাবটা বেঁধে নেয়। হাতে একটা অফিসিয়াল ফাইল নিয়ে বেরিয়ে যায়। সিকান্দার বাড়িতে রাহা সিভানকে খেতে ডাকছে। সিভান জোরে চেঁচিয়ে জবাব দিল, শিয়েরা আর নাজিয়াকে ডেকে আসছি। শিয়েরার ঘরে গেলেই দেখতে পাই নাজিয়া আর শিয়েরা দুজনেই ঘুমিয়ে আছে। ফেরত আসবে তখন নাজিয়ার ফোনে টিং করে নোটিফিকেশন আসে। সিভান কখনো এমন করে না, তবে কি মনে করে নাজিয়ার ফোনটা ঘেঁটে দেখলো, যা সন্দেহ করেছে তাই। নাজিয়ার ফোনের পাসওয়ার্ড স্বামীর বাঙ্গি। গ্যালারি ভর্তি স্বামীর সিকান্দারের ছবি। কতগুলো অ্যাঙ্গেল থেকেই সে তুলেছে, তবে বোঝা যায় সব লুকিয়ে তোলা।
সিভান দুদিকে ঘাড় নেড়ে টুকটাক করে নুসরাতের কাছে গিয়ে বসে। সে সিয়াম আর সিয়েরার জামা কাপড় গোছাচ্ছে। সিভানকে দেখতে পেয়ে নিজেই শুধালো। কি রে শিবু, কিছু বলবি? নুসুমা, নাজিয়াটাকে কি বাড়ি ফেরত পাঠানো যায় না? আমি বোধহয় একটু বুঝতে পারলাম তুই কি বলতে চাস। ও যেতে চায় না। তাছাড়া কাউকে মনে ধরলে তার আশেপাশে না থাকলেও তার প্রতি অবসেশনটা কমে না। কাকা, কোনো আপডেট নাই। চাই না নাজিয়ার হালাত ইনুর মতো হোক। ইনু যত খারাপই হোক, ও কিন্তু আমার দ্বিতীয় মা ছিল। আমার বড্ড যন্ত্রণা করছে জানো। খারাপের সাজা হওয়া উচিত। জানি, কিন্তু কিন্তু কিছু খেতে চলো, মা ডাকছে। যা, আসছি। মাহবুবউদ্দিন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে টেবিলে বসে আছে। লামু দৌড়ে দৌড়ে খাবার রেডি করতে গিয়ে হাতে গরম ডাল পড়ে যায়। উহ করে আর্তনাদ করে ওঠে। মাহবুবউদ্দিন ঝড়ের বেগে উঠে হাতটা বেসিনে ধরে নলের পানি ছেড়ে দিয়ে রুষ্ট কণ্ঠে বলে, একটু স্থির হয়ে কাজ করতে পারো না? এত দৌড়ানোর কিছু নেই। হাতটা পুড়লো তো? রে, এত সুন্দর হাতটাই এখন ফোস্কার দাগ রয়ে যাবে। লামু তো হাতের ব্যথা ভুলেই গেছে মাহবুবউদ্দিনকে এত উদ্গ্রীব হতে দেখে। এখনই সে কি যেন একটা বোম ফাটালো না? ফাটালোই তো। বলল এত সুন্দর হাত। লামুর হাত যে সুন্দর সেটা মাহবুবউদ্দিন তবে খেয়াল করে? লামু এলোমেলো চুলগুলো কানের পিছে গুজে মাথা নামিয়ে নতমুখী হয়ে দাঁড়ায়। ছলো ছলো নয়নে মাহবুবউদ্দিনের চোখের দিকে তাকায়। মাহবুবউদ্দিন কেমন যেন কেঁপে ওঠে। নারীর অস্ত্রডোবা চক্ষু বুঝি এতই মায়াবী হয়। এরকম একটা ধাক্কা মাহবুবউদ্দিন সেই দিনও খেয়েছিল, যেদিন দক্ষিণ পাড়ার গোড়াস্থানে পর্দাশীল এক মেয়ে ডোবা ডোবা চোখ দেখেছিল। কাঁদছো কেন? বেশি জ্বলছে? লামু মাহবুবউদ্দিনের চোখের দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনি যদি জানতেন আপনার একটু মনোযোগের আশা আমাকে কতটা পোড়ায়, তবে বুঝতেন এই পোড়ার জ্বালা ওই দহনের চেয়ে অনেক কম। মাহবুবউদ্দিন লামুর হাতটা টেনে ঘরে নিয়ে গেল। বিছানায় বসিয়ে সযত্নে হাতে মলম লাগিয়ে দিল। এই বিছানাতেও দুজন একসাথে ঘুমায় না। রুমে আর একটা বেড সোফা আছে। ড্রয়ারের মতো টান দিলে খুলে বের হয়ে যায়। লামু সেখানে ঘুমায়। এই ধারণা মূলত সে টিভির সিরিয়াল দেখে পেয়েছে। দুজনের বনিবনা ভীষণ সুন্দর। বোঝাই যায় না দুজনের ভেতরের সব উল্টোপাল্টা। শুধু মাঝখানের এই দূরত্বের কারণ মাহবুবউদ্দিন। সে চায় না লামুর প্রতি জোর করে কোনো অনুভূতি টেনে ধরে দেখাতে। মাহা শুধু লামুকে একটা কথাই বলেছিল, জন্ম, মৃত্যু, বিয়ে সকল কিছুর সঙ্গী তকদিরে লেখা থাকে। অবশ্যই তোমাকে মাহবুব উদ্দিনের বুকের হাড় দিয়েই বানানো হয়েছে লামু, নতুবা তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না। সেদিন কথাগুলো বলার পরে মাহা নিজেও খুবই চিন্তা করে খুঁজে পায়নি। তবে আমাকে কেন ওই সামিরের বুকের পাঁজর থেকে বানানো হলো? মাহবুবউদ্দিন লামুর চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট। তোমাকে খুব একটা সময় দিতে পারি না, যার জন্য তোমার দরকার আদর করার কথা মাথায় থাকে না। আমি তোমাকে অনুরোধ করছি, যদি তোমার কখনো কিছু দরকার পড়ে আমাকে জানাবে, কেমন? লামু কোনো জবাব দিল না। মাহবুবউদ্দিন উঠে চলেই যাচ্ছে। হুট করে লামু ছুটে এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আপনার কাছে অঢেল টাকা পয়সা থাকতে পারে, তবে আমার যেটা চাই সেটা আপনি আমাকে দিতে পারবেন না স্যার। 5 বছর কেটে গেছে, আর চুপ থাকতে পারছি না। মাহবুবউদ্দিন কোনো কথা বলল না, চুপচাপ শুনে গেল। লামু ফুপিয়ে কেঁদে ধীর কণ্ঠে আওড়ালো, আমায় একটু ভালোবাসবেন স্যার। বিশ্বাস করুন, ওই কালকুঠুরিতে কোনো পুরুষ আমাকে কখনো ছুঁয়নি। আমাকে রাখাই হয়েছিল বেচার জন্য। আমি অপবিত্র নারী নই স্যার। মাহবুবউদ্দিন এবার একটু ভড়কে গেল। হুড়োহুড়ি করে পেছনে ফিরে লামুর গাল দুটো নিজের 2 হাতে জড়ো করে, ছি ছি লালু, তুমি মনে করো কালকুটিরির মেয়ে হয় আমি তোমাকে সময় দেই না? কিভাবে সব চিন্তা করতে পারলে? আমার কাছে তোমার সতীত্বের কৈফিয়ত দিতে হবে না। আল্লাহর রহমতে যতদিন বেঁচে থাকবো, কোনোদিন তোমাকে কালকুটিরের মেয়ে বিবেচনা করতে পারি না লামু। আমি শুধু চাই তোমার প্রতি আমার কোনো নকল অনুভূতি না থাকুক, যতটুকু থাকুক আসলটুকুই থাকুক। লামু তবুও কান্না থামাচ্ছে না। এই 5 বছরের প্রথমবার মাহবুবউদ্দিন তাকে নিজের বক্ষ পিঞ্জরের সাথে জড়িয়ে ধরল। মাথার পিছে হাত বুলিয়ে আদর করে বলল, কে বলেছে তোমায় ভালোবাসি না? রক্তে না হলেও তুমি আমার দেহেরই তো অংশ।
আমার বুকের পাঁজরের হার তুমি, 3 কবুল তার প্রমাণ। এসব কথা ভেবে কখনো কষ্ট পাবেন না। লামু মাথা নেড়ে হ্যাঁ জানালো। মাহবুবউদ্দিন বেরিয়ে যেতে যেতে আবারও ফিরে এসে তড়িৎ গতিতে লামুর সামনে দাঁড়ালো। 2 সেকেন্ড কি যেন ভেবে আচমকা ঠুস করে লামুর গালে একটা চুমু বসিয়ে দৌড়ে চলে গেল। লামু কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। তার খুশি দেখে কে? মাহবুবউদ্দিন দরজার বাইরে দাঁড়িয়ে চোখ মুখ নেড়ে নিজেই নিজেকে বলল, কিরে ভাই, জ্বর এলো নাকি? মুখ চোখ এমন গরম হয়ে গেল কেন? টিভির সামনে পা ছড়িয়ে বসে সামহা আর কাশেম। স্বামীর চেঁচামেচি শুনে নিচে এসে দেখে কাশেম আর সামহা আবারও ঝগড়া করছে। কাশেম মাথা হেলিয়ে বলছে মিশা সওদাগর জিতবে। সামহা চেঁচিয়ে বলছে, চৌধুরী সাহেব, আমি ছোট হতে পারি কিন্তু বলদ নই। সিকান্দারনি সাহেবা, আমিও বড় হতে পারি, পাগল নই। মুলা, সাকিব খান জিতবে। দেখিস মিশা, ডাকুক জিতবে। চুপ, ভাঙি খেতের মুলা। সাকিব খান জিতবে, জয় বাংলা জিতবে। আমার সাকিব খান জয় বাংলা জিতবে। আমার সাকিব খান জয় বাংলা মারবে মিশা বাঙ্গি। জয় বাংলা কাইসার মিশা ভাই ভাই। জয় বাংলা জিতবে আমার সাকিব খান। ও বাপ, সোফাটা ভাঙ্গা যাইব, আস্তে লাফা। ও বাপ, তুই জোরে লাফা ভাঙরি মামা। ভাঙরি মামার ভাঙরি সোফা। স্বামীর বাহাত না ঢুকিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে দেখে কি হয়। মিশা সওদাগর আর সাকিব খানের মধ্যে ডাব্লিউ ফাইট হচ্ছে। কাশেম আগেও একবার মুভিটা দেখেছে, তাই সে জানতো মিশা সওদাগরই জিতবে। কিন্তু সামহা নিজের মতো লাফালাফি করছে। একটু পরে যখন মিশা সওদাগর জিতে গেল, সামহা 2 হাতে চেহারা ঢেকে টেবিলে মুখ নিচু করে বসে পড়ল। ছালা সাকিব পানির মুভি আর দেখবই না। সাকিব, ইউ কুপ মাই মানি চোট। তার কথা শুনে কাশেম হাসতে হাসতে পেটে খিল লাগা অবস্থা। বাপকা বেটি, হুট করে রেগে যাওয়ায় রক্তাগত স্বভাব। পাশের থেকে কুশন বালিশটা নিয়ে গিয়ে কাশেমকে মারতে শুরু করে। ছালা কাইসপা ভাঙ্গি, ভাঙ্গি কোথাকার? তো হাসছিস? স্বামীর তাকে পাঁজা কোলে তুলে বলে, বেবি, এত রাগ কেন? কাশেম ছট করে উঠে বলে, বাপের একটু রাগ হলে বেটির তার 2 ডাবল। আপনি যে জিনিস। স্বামীর গা টেনে একটু হাসে। সামহা স্বামীর কোল থেকেই তাকে বকাবকি করছে। দুপুরে গোসলের পরে স্বামীর সামহার চুল আঁচড়ে দিচ্ছিল। এই 1 মাসে এসে ভীষণ শুন করে চুল আঁচড়ানো শিখেছে। বেনি গাঁথা, রান্না, বাথরুম পরিষ্কার সব শিখেছে। সামহা বসে বসে কাশিমের ফোন ঘাটাঘাটি করছে। আর একটু নিচে গেলেই হয়তো মাহা আর স্বামীরের বিয়ের ছবি পেয়ে যেত। কিন্তু গ্যালারি ভর্তি একটা মেয়ের ছবি দেখে দেখে বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে বিছানার ওপরে রেখে দিল। স্বামীর জিজ্ঞেস করলো, কি হলো? এই দামড়া ব্যাটের মোবাইলে দেখার মধ্যে কিছুই নেই। কালো করে একটা মেয়ের ছবি শুধু। কে ওটা? কাইসা মামার কাইলানি? ওর নাম মেধা, তবে মাথায় গোবর ঠাসা। ওর জন্যই তো কাইসা দেওয়ানা আশিকি। তারপর আরো কি জানো, ও সাইয়ারা সেজে ঘুরে বেড়াচ্ছে। এ কি মরে গেছে আপু? 4 বছর হয় বিদেশ চলে গেছে পড়াশোনার জন্য। যে চলে গেছে তার জন্য এত দুঃখে মইরা যায়, লজ্জায় মইরা যায় করলে হয় নাকি? ও যে ওকে ভালোবাসে। ভালোবাসে কি আপু? স্বামীর সামহাকে কোলের ওপর বসিয়েই বলে, ভালোবাসা, সে আসে, জীবন রঙিন করে দেয়, আবার রঙগুলো ছিনিয়ে সব সাদা কালো করে সে চলে যায়। ভালোবাসা মানে কাউকে আঘাত করার মোক্ষম অস্ত্র। ছুরির মতো ধারালো? তার চেয়ে বেশি। সামহা এবার চুপ করে রইল। স্বামীর চিরুনি অভিযান শেষ করে তাকে নিয়ে গিয়ে খাবার টেবিলের উপরে বসে খাসির মাংস দেখে দুজনেরই চরম মেজাজ চটে গেল। সামহা তো চেঁচিয়েই বলল, কাইসা মামা, এসব কি? তুমি কি আমারে মারতে চাও? কেন রে? ইস, কি গন্ধ! যাও এটা ফেলে এসো। তোর জন্য তো এনেছি। আমি এসব খাসি পাঠা খাই না। কি গন্ধ!
থুরু। স্বামীর চেয়ে চেয়ে দেখলো কি আজব, স্বামীরও খাসির গোস্ত খায় না। অগত্যা কাশেম বেচারাও খেতে পারলো না, ফেলে না দিয়ে বাড়ির বাইরে এক ফকিন্নিকে দিয়ে দিল। 4 দেওয়ালের ঘেরা বিশাল একটা কক্ষ, সামনে বসে আছে হাজার হাজার মানুষ, পাহারায় অগণ্য পুলিশ। সকলকে তাক লাগিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত পর্দায় ঘেরা এক নারী নিজের শপথ গ্রহণ করলো আজ। ফার্স্ট ক্লাস বিসিএস ক্যাডার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদিবা ফারনাজ গোটা রাজশাহী শহরের কোর্টের বিচার বিভাগ পরিচালনার মুখ্য একজন হয়ে উঠল সে। সবার চোখে একটাই বিস্ময়, সামনে দাঁড়ানো তুখর মেধাবী নারীটি ঠিক কতটা ধর্মভীরু। ওপর থেকে নিচ পর্যন্ত বোরখায় ঢাকা, হাতটুকুও বাদ নেই। সবার সাথে কথা শেষে মাহা যখন বাইরে গিয়ে দাঁড়ালো, ওসি মাহবুব উদ্দিন সহ সকলে তাকে স্যালুট করে সম্মান জানালো।